বামেদের ভোটেই ভরসা বিজেপির, বামেদের ভোটটাই চাই। আগের বারেও আমরা যেটা শুনছিলাম যে গত লোকসভা নির্বাচনে আসলে বামেদের ভোটেই বিজেপি জিতেছে, তাহলে এবারেও কি বামেদের ভোটটাই টানার চেষ্টা করছে বিজেপি? দেখুন, বামেদের ভোট পেতে চাইছেন বিজেপি, বামেদের ভোট পেতে চাইছেন তৃণমূল। আসলে এদের নিজেদের কারোর কোনো ভোট নেই, আর ভোট কোনো দলের হয় না। আসলে পশ্চিমবঙ্গের মানুষ যে যুক্তিশীল, তারা যে ন্যায্যতার পক্ষে থাকতে চাইছেন এটা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়েই। এখন বিজেপির নেতা হঠাৎ করে বামপ্রীতি হয়ে উঠল কেন? তিনি এত বেশি বামফ্রন্টকে বা লেফট মাইন্ডের এই সমস্ত মানুষদের হঠাৎ করে ভালোবাসতে শুরু করলেন কেন? আসলে বুঝতে পারছেন যে তাদের সিটের সংখ্যা এবার কমবে, তাই যদি একটু এই সমস্ত বলে টলে একটু ভোট বাড়ানো যায়। আর আরএসএস বিজেপি মনে করে তাদের নাম্বার ওয়ান শত্রু হচ্ছে বামেরা। তারা কখনোই কোনো অবস্থাতেই বামেদের ভোট বাড়ুক, বামেরা তারা শক্তি বৃদ্ধি করুক, বামেরা পার্টি অফিস তৈরি করুক, বামেরা পার্টি অফিস ফিরে পাক, এটা চান না। কিন্তু হঠাৎ করে এটা বলতে হচ্ছে কেন? আসলে বলতে হচ্ছে এই কারণেই, তার কারণ প্রচণ্ড বিপদে আছেন। এই যে স্বৈরাচারী শাসক দাঁত মুখ বের করেছেন, এটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের নাগরিকরা সেটা বুঝতে পারছেন। তাই ভারতবর্ষের নাগরিকরা শিক্ষা দেবেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ তো শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেটা বুঝতে পারছেন বিজেপির নেতা নেত্রীরা। তাই এই বামেদের পার্টি অফিস খুলে দেবো, আমাদের ভোট দিন। উনি পার্টি অফিস খোলার কে? বামেরা নিজের শক্তিতেই পার্টি অফিস খোলে, বামেরা নিজেদের শক্তিতেই পার্টি অফিস তৈরি করে। পার্টি অফিস আমি মনে করি রাজনৈতিকভাবে কোনো প্রশাসনের উপর নির্ভর করে বা কোনো নেতা নেত্রীর উপর নির্ভর করে যদি পার্টি অফিস খুলতে হয়, সেরকম রাজনীতি করার থেকে না করা ভালো। কি বামেরা শক্তিশালী হচ্ছে, এটা কি বিজেপি বুঝতে পেরেছে? একদমই, সেই জন্যই তো বুঝতে পারছেন যে তাদের ভোট কমছে আর বামেদের ভোট বাড়ছে। দেখুন, আপনি সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন দেখুন, বিজেপির ভোট কমেছে, বামেদের ভোট বেড়েছে। এখানেই অশনি সংকেত বুঝতে পারছেন। গত লোকসভা ভোটের সাপেক্ষে এবারের লোকসভা ভোটে বিজেপির শক্তির হ্রাস ঘটেছে, আর একমাত্র শক্তি বৃদ্ধি ঘটেছে বামেদের। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি সেই অশনি সংকেত পাচ্ছেন, তাই বিজেপি চাইছেন যে বামেদের ওই যে বৃদ্ধি পাওয়া শক্তিকে কিছুটা কমিয়ে রাখতে হবে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আভ্যন্তরীণ সেটিং। তারা উভয়েই চান যাতে বামেরা কোনোভাবেই শক্তি বৃদ্ধি না করতে পারে। তাই বামেদের এই শক্তি বৃদ্ধিকে আটকাতেই এদের বিভিন্ন ধরনের পরিকল্পনা হচ্ছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে। সেই ধরনের একটি কথাবার্তা হচ্ছে বামে আমরা পার্টি অফিস ফিরিয়ে দেব। দেখুন, পার্টি অফিস উনি কী করে ফেরাবেন? ওনার গাড়িতেই তো অ্যাটাক হয়। উনি নিজেকেই প্রোটেক্ট করতে পারেন না, আবার বামেদের পার্টি অফিস ফেরাবেন। ফলে ওইসব বলে তো লাভ নেই। ওনার এতেই নিজেকেই ঠিকঠাক প্রোটেক্ট করতে পারছেন না, উনি আবার পার্টি অফিস কী করে? মমতা ব্যানার্জি বলছে সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না, ওদেরকে ভোট দেওয়া মানে কিন্তু বিজেপিকেই ভোট দেওয়া। বাংলার ক্ষেত্রে দেখুন, মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় ছিল না, এই বিজেপি ছিল বড় বাজারের পার্টি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসে, হাত ধরে বিজেপিকে নিয়ে এসে গোটা পশ্চিমবঙ্গে এই বিজেপির বীজ বপন করেছে। এই রাজ্যে আরএসএসের দুটো টিম আছে, এদের দুটো ফুল, একটা পদ্ম ফুল, একটা জোড়া ফুল। আরএসএস যখন যাকে মনে করে তখন তাকে ব্যবহার করে। কেজরিওয়াল গ্রেপ্তার হয় অ্যাকিউজের স্টেটমেন্টের উপর ভিত্তি করে। একাধিক নেতা নেত্রী গ্রেপ্তার হয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট প্রমাণ থাকা সত্ত্বেও, আমি বলছি চাকরি দুর্নীতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্ট প্রমাণ আছে, এবং সেই প্রমাণের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে রাখা যায়। কী কারণে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে?
কোন সেটিং আছে? এখানেই কি সেটিং তত্ত্ব থাকে? একদম সেটিং তত্ত্ব না, সেটিং আছে। আমি বলছি, ক্যামেরার সামনে বলছি, যদি বিজেপির সঙ্গে ওর সেটিং না থাকতো তাহলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায়, স্বাভাবিক তদন্ত প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিন জেলে থাকা উচিত ছিল। আমি সেই মামলার আইনজীবী হিসাবে বলছি। যে পরিমাণ ডকুমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিতভাবেই এতদিন অন্ততপক্ষে খুব কম করে হলো 2.5 বছর জেল হয়ে যেত। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন, এবার কিন্তু দ্বিতীয় সারির নেতাদের, আপের দ্বিতীয় সারির নেতাদের টার্গেট করছে ইডি। অতসী তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে ইডির র্যাডারে তারা রয়েছেন, এমনকি রাঘব চাড্ডা থেকে শুরু করে দ্বিতীয় সারির যে সমস্ত নেতা আছে তাদেরকে একটা হুমকি দেওয়া হচ্ছে, হয় বিজেপিতে আসো, নয় গ্রেপ্তার। হয় বিজেপি নয় গ্রেপ্তার, এটাই তো বিজেপির স্ট্র্যাটেজি, রাজনৈতিক স্ট্র্যাটেজি। হয় বিজেপি করতে হবে, তাহলে তুমি ধোয়া তুলসী পাতা, আর বিজেপি না করলে তোমাকে গ্রেপ্তার করা হবে। যদি রাজনৈতিক দল হয় তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, তাদের ইনকাম ট্যাক্সের নোটিশ দেওয়া হবে। ফলে সমস্ত কিছুই করছেন। আসলে এই বর্তমানের বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার, তারা স্বৈরাচারিতার চরমতম নিদর্শন রাখছেন। আচ্ছা, দেশকে কি বিরোধী শূন্য করতে চায় বিজেপি? দেখুন, আমি বারবার বলি, গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম আছে, জানেন তো। গণতন্ত্রে যত আপনি নিম্নমুখী চাপ দেবেন না, তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে। এই যা যা করছেন, এই যা যা শেখাচ্ছেন, এর ফল সব ভোগ করতে হবে। এই যা যা শেখাচ্ছেন, যে ভোটের আগে আইটি নোটিশ, অ্যাকাউন্ট ফ্রিজ, বিরোধী নেতাদের গ্রেপ্তার, এই যা যা শেখাচ্ছেন সব ভোগ করতে হবে। গণতন্ত্রে এই ধরনের শক্তি, স্বৈরাচারিতার যে নিদর্শন রাখছেন, এই ধরনের শক্তিতে ভবিষ্যতে এদের অস্তিত্ব খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। এতদিন 400 পার করবে বলছিল বিজেপি, এখন 400 পারের কথা শোনাই যাচ্ছে না, একেবারে বিরোধী শূন্য করে দেবেন বলছেন, যে বিরোধীদের শূন্য করে দিতে। কোথাও বলছে বিরোধী শূন্য করব, কোথাও আবার বলছে যে বিরোধীরই ভোটে তারা ভরসা রাখছে। কি মনে হচ্ছে, বিরোধীরাই একেবারে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির? খুবই কি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? কোথাও গিয়ে বিরোধীরা কি শক্তি বৃদ্ধি করছে? দেখুন, বিজেপি ক্ষমতায় আসার পরে তারা যে প্রতিশ্রুতি রেখেছিল, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চেয়েছিল, তার কিছুই পালন করতে পারেনি। না কর্মসংস্থান হয়েছে, না কোনো প্রকার উন্নয়ন হয়েছে। আপনি বলুন তো, যে বিজেপি আসার পরে কোনো একটি বৃহৎ প্রকল্প, যার ফলে তার একটা সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি হয়েছে, একটা ইম্প্যাক্টফুল প্রকল্প আপনার মনে এই মুহূর্তে কি আসছে কি? আপনাকেই প্রশ্ন করছি, আসছে না। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন যে নরেন্দ্র মোদীর নেওয়া একটা বৃহৎ সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ভারতবর্ষের ভোল বদল করেছে, এরকম একটি সিদ্ধান্ত কী হয়েছে? রাম মন্দির হয়েছে। আপনি জিজ্ঞাসা করেন, বলবো রাম মন্দির হয়েছে। রাম মন্দির করে দেওয়ার তো করে দেবেন বলে প্রতিশ্রুতি তো দিয়েছিলেন। রাম মন্দির কি 2 কোটি কর্মসংস্থান তৈরি করেছে প্রতি বছর? নির্বাচনী জুমলা ছিল বলে বলেছেন। প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা গেছে। দেখুন, মন্দির তৈরি করার জন্য ধর্মপ্রাণ হিন্দুরা আছে, মসজিদ তৈরি করার জন্য ধর্মপ্রাণ মুসলিমরা আছে, তার জন্য সরকারকে লাগে না, আর তার জন্য নির্বাচিতও হতে হয় না। তাহলে আপনি মন্দির করুন, আপনি মন্দিরই তৈরি করুন, কোনো অসুবিধা নেই। দেশে বহুত জায়গায় আছে, বলুন কোথায় মন্দির তৈরি করবেন, মন্দির তৈরি করুন, একের পর এক মন্দির তৈরি করুন, কিন্তু মন্দির তৈরির কাজটি করুন আপনি। কিন্তু আপনি যখন ক্ষমতায় বসেছেন, মানুষজনের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ, আমি ক্ষমতায় বসে প্রশাসন চালাবো এবং আইনসঙ্গতভাবে প্রশাসন চালিয়ে আপনাদের উন্নয়ন করব, একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট আছে আমার রাষ্ট্রের। সেই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটাকে তো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে শুধুমাত্র তারা রাষ্ট্রযন্ত্রে পরিণত করেছেন রাষ্ট্রকে। এমন এক শাসনযন্ত্রে পরিণত করেছেন রাষ্ট্রকে যে বিরোধী পক্ষ সেখানে রাখবো না। আমার বিরুদ্ধে কণ্ঠ কেউ যদি উচ্চ কণ্ঠে আমার বিরুদ্ধে কেউ বলে,
তাকে জেলে ঢোকাবো, তাকে খুন করব। গৌরী লঙ্কেশ থেকে শুরু করে আপনি একাধিক উদাহরণ আছে। ফলে এই সমস্ত করে যদি প্রশাসন চালাতে চান, নিশ্চিতভাবেই কিছুটা সফল হবেন। হয়েছেন, গৌরী লঙ্কেশকে খুন করেছেন, কালবুর্গিকে খুন করেছেন, একের পর এক নেতা নেত্রীকে জেলে ভরেছেন, বিরোধীদের আইটি নোটিশ পাঠিয়েছেন, ইলেকট্রাল বন্ডের নামে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় দুর্নীতি করেছেন। এই সমস্ত রকম দুর্নীতি অপকর্মের মানুষ কড়ায় গণ্ডায় এর হিসাব চেয়ে নেবে। আপনি যদি মনে করেন যে আপনি এই সমস্ত করে এই ক্ষমতা দীর্ঘদিন চালিয়ে যেতে পারবেন, ক্ষমতায় দীর্ঘদিন থেকে যেতে পারবেন, মূর্খের সঙ্গে বসবাস করছেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।